ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো আজকে আমরা দেখবো হলো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তো আমরা কোরিলেশন, লিনিয়ার রিগ্রেশন এগুলো সব দেখে ফেলেছি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সও দেখা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা শেষ আমাদের কোর্সে ছিল অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এটি আজকে আমরা দেখব এবং এটার মাধ্যমে আজকে আমাদের কোর্সটা শেষ হবে। তো এখানে আমরা আগে ডেটাটা দেখি, ডেটাটায় আছে যেটা সেটা আমরা দেখি আগে। তো এইখানে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো আমাদের এখানে একটা ভেরিয়েবল নন ম্যাট্রিক। আমাদের আগে সব ভেরিয়েবলই ম্যাট্রিক ছিল, সবগুলো ম্যাট্রিক ছিল, কিন্তু অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স তখনই আমরা করব যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নন ম্যাট্রিক, অর্থাৎ নমিনাল বা অর্ডিনাল আমাদের ভেরিয়েবল স্কেল। তো নমিনাল এবং অর্ডিনাল হলেই তো সেটা নন ম্যাট্রিক। তো এখানে এই রিসার্চটা তাহলে কি, এটা আগে আমরা দেখি। এই রিসার্চটা আমরা দেখি এবং এইটা কিভাবে আমরা করব সেটা আমরা দেখি। মনে করি একটা অর্গানাইজেশনে 3জন সেলস পারসন আছে, মানে সেলসম্যান 3জন। তার নাম হচ্ছে জন, পল এবং রবিন। এই 3জন কাজ করে। তো তারা বিভিন্ন রকম সেল করে, একই প্রোডাক্ট সেল করে, কিন্তু সবাই একরকম করে না। তো আমরা জানতে চাই যে এই যে 3জন সেলস পারসন আছে এর মধ্যে সবচেয়ে ভালো সেলস পারসন কি। তো এই জন্য আমরা কিভাবে বুঝবো একজন সেলস পারসন ভালো কিনা, তার সেল বেশি কিনা অন্যদের থেকে, সে বেশি সেল করতে পারে কিনা। তো এই জন্য আমরা তাদের 7 দিনের ডেটা নিলাম, 7 দিন এরা কেমন সেল করলো সেই ডেটাগুলো নিলাম। তো নিয়ে দেখলাম যে জন প্রথম দিন 1000, পল করলো 800, রবিন করলো 2000, এরকম। তো 7 দিন করলো, 7 দিন 7 দিন 7 দিন। এখন আমরা যদি এদের অ্যাভারেজ করি, মিন ভ্যালু বের করি, যে গড়ে এরা কতটুকু করতে পারে সেল, এটা যদি আমরা দেখি যে গড়ে কতটুকু সেল করছে তারা, তাহলে আমরা কিন্তু 3জনেরই 3টা ভ্যালু পাবো। তো সেখানে দেখবো যে জন করছে হলো $1278, পল করছে হচ্ছে $1271, আর রবিন করছে সবার বেশি $2200। তাহলে আমরা খালি চোখে, আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস না করে জাস্ট মিন ভ্যালু দিয়ে বলতে পারি যে রবিন তো সব থেকে, এই সপ্তাহে রবিন তো সব থেকে ভালো বেশি সেল করেছে, তার মানে রবিন সব থেকে ভালো, তারপরে জন হচ্ছে দ্বিতীয়, পল হচ্ছে তৃতীয়। এভাবে তো আমরা বলতেই পারি। কিন্তু 95% কনফিডেন্স লেভেলে এই যে তাদের পার্থক্যগুলো, এটা আসলেই তা সিগনিফিকেন্ট পার্থক্য কিনা, এই যে মিন ভ্যালুগুলা, সেটা আমাদের বের করতে হবে। যদি দেখি যে না 95% কনফিডেন্স লেভেলে এই এই মিন ভ্যালুগুলোর মধ্যে পার্থক্য আছে, তাহলে বলবো যে হ্যাঁ, যে রবিন বেশি সেল করেছে এবং ওই ভালো সেলস পারসন। আর যদি দেখি যে 95% কনফিডেন্স লেভেলে এদের মধ্যে অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি 95% কনফিডেন্স লেভেলে সিগনিফিকেন্ট না এই পার্থক্যগুলা, তাহলে আমরা বলবো যে যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মেইন ভ্যালুগুলো ডিফারেন্ট এবং রবিন হচ্ছে সবচেয়ে বেশি সেল করে, তবু আমরা বলবো যে এই পার্থক্য থাকার পরেও 95% কনফিডেন্স লেভেলে এটাকে আমরা পার্থক্য হিসেবে ধরবো না, এর অ্যাকচুয়ালি সেম।
তো এইটাই হচ্ছে আমাদের এখানে কাজ। সেখানে আমরা কি করব, যে আমরা দেখব ডিফারেন্সেস ইন সেলস বাই ডিফারেন্ট সেলসম্যান। অর্থাৎ এই যে সেল করছে তারা, তাদের সেলটা অ্যাকচুয়ালি সেলস পারসন অনুযায়ী ডিফারেন্ট কিনা। অর্থাৎ তাহলে এটা আমরা এভাবে বলতে পারি, এই যে তারা সেল করছে, এই যে যারা তারা যে সেল করছে, এগুলো এই সেলস ভ্যালুর সাথে সেলস পার্সনদের কোনো সম্পর্ক আছে কিনা। যদি বলি যে হ্যাঁ 95% কনফিডেন্স লেভেলে, 95% কনফিডেন্স লেভেলে রবিন সবচেয়ে বেশি সেল করে আসলে, মানে এই ও যে বেশি সেল করছে এটা সিগনিফিক্যান্ট, 95% কনফিডেন্স লেভেলে সিগনিফিক্যান্ট, তখন বলবো হ্যাঁ এই সেলস ভ্যালুর সাথে তাদের যে সেলস পার্সন তাদের একটা সম্পর্ক আছে। যদি দেখি যে 95% কনফিডেন্স লেভেলে এই পার্থক্যগুলো অ্যাকচুয়ালি কোনো মানে নাই, অর্থাৎ এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট না, ডিফারেন্সটা এই যে পার্থক্যটা সিগনিফিক্যান্ট পার্থক্য না, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই সেল ভ্যালুর সাথে সেলস অ্যামাউন্টের সাথে সেলস পার্সনদের কোনো সম্পর্ক নাই। তখন আমরা বলবো এরকম যে জন, পল আর রবিন অ্যাকচুয়ালি একই রকমই সেল করে কম বেশি। রবিন যে বেশি ভালো করে এটা আমরা তখন বলবো না, অ্যাকচুয়ালি তারা তিনজনই কম বেশি একই রকম সেল করে। তো আমাদের কাজ হচ্ছে এইটাই, যে আমরা দেখতেছি যে মিন ভ্যালুগুলার মধ্যে রবিনের বেশি, জনের মাঝামাঝি সেকেন্ড এবং পল থার্ড, কিন্তু আমরা সেটা এইভাবে বলবো না। আমরা 95% কনফিডেন্স লেভেলে এই পার্থক্যগুলো আসলে সিগনিফিকেন্ট কিনা এটা আমরা দেখব। তো এখানে আমাদের ভেরিয়েবল কি কি, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা। এই যে সেলস অ্যামাউন্ট, এই যে যেটা সেল করছে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল সেলস। তাহলে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো সেলস। ডিপেন্ডেন্ট কেন? কারণ এই মানুষগুলা, এই জন, পল এবং রবিনের উপর নির্ভর করছে সেল কতটুকু হবে। তাহলে এটা ডিপেন্ড করছে, সেলটা ডিপেন্ড করছে হলো এই সেলসম্যানদের উপর, তাহলে সে ডিপেন্ডেন্ট। এবং মেট্রিক, কারণ কি, এগুলো তো সংখ্যা দিয়ে প্রকাশ পাচ্ছে, রেশিও স্কেল না, এগুলো রেশিও স্কেল, তাই এটা মেট্রিক। আচ্ছা, আরেকটা ভেরিয়েবল হচ্ছে সেলস পার্সন, সেলসম্যান। সেলসম্যান কারা? এই তিনজন, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ ওরাই ইনফ্লুয়েন্স করছে কতটুকু সেল হয় না হয়, ওরা ইন্ডিপেন্ডেন্ট, এরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এটা কিন্তু নন ম্যাট্রিক, কেন? এটা তো নাম, এটা তাদের নাম। নাম হচ্ছে নমিনাল স্কেল, নমিনাল স্কেল তো অবশ্যই নন ম্যাট্রিক। আমাদের ভেরিয়েবল হচ্ছে সেলসম্যান নন ম্যাট্রিক, সেলস ম্যাট্রিক। সেলসম্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেলস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমরা এইটাই করবো। এখন আমরা এইটা প্রথমে এসপিএসএস এই ডেটাটা দিব। আগে সেলসম্যান এবং সেলস এই দুইটা যে ভেরিয়েবল আছে সেটাকে ডিফাইন করে দিব। ডিফাইন করা হয়ে গেলে আমরা ডেটাগুলো ইনপুট দিব এবং অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সে গিয়ে আমরা অ্যানালাইসিসটা করব। তো সেজন্য আমরা এসপিএসএস এ চলে যাই। এসপিএসএস এ তো কোথায় থাকি আমরা? প্রথমে কিন্তু আমরা ডেটা ভিউতে থাকি, সেখান থেকে আমরা চলে যাব ভেরিয়েবল ভিউতে, যাতে আমরা আমাদের ভেরিয়েবল গুলোকে ডিফাইন করে দিতে পারি। আমাদের ভেরিয়েবল গুলো কি কি? একটা হচ্ছে সেলসম্যান, আর একটা হচ্ছে সেলস। তো আমরা সেভাবেই লিখি। হ্যাঁ, তো আমাদের প্রথমে হচ্ছে সেলসম্যান, এইটাকে আমরা ইনপুট দিই, তাহলে আমরা নেমে দিলাম সেলসম্যান। তারপরে আমরা চলে যাব হলো, এটা ডেসিমেল দেওয়ার মনে করি দরকার নাই, তারপর আমরা লিখে দিই সেলসম্যান। এখানে টাইপটা নিউমেরিক থাকবে, কারণ আমরা সেলসম্যানদের প্রত্যেককে
এটা যদিও নন ম্যাট্রিক কিন্তু প্রত্যেককে একটা ভ্যালু দিয়ে দিব এখানে, তাই এটা নিউমেরিক, যাতে করে আমরা এসপিএসএস এ এটা অ্যানালাইসিসে ইনক্লুড করে রান করতে পারি। নিউমেরিক না দিলে কিন্তু এসপিএসএস এটাকে অ্যানালাইসিসে নিতে দিবে না। আচ্ছা, তো আমরা ভ্যালুসে যাব কেন? ভ্যালুসে যাব এখন কিন্তু এটা আমরা জানি এটা একটা নন ম্যাট্রিক, তাই না? নন ম্যাট্রিক হলে আমরা ভ্যালুসে এই অপশনটা কাজ করি। যখন এটা ম্যাট্রিক স্কেল হয় তখন কিন্তু আর ভ্যালুস নানই থাকে। তো এটা যেহেতু নন ম্যাট্রিক, তাহলে আমরা এখানে কি করব, এখানে যে প্রত্যেকটা যে নন ম্যাট্রিক স্কেলের যে প্রত্যেকটা এলিমেন্ট এদেরকে ভ্যালু অ্যাসাইন করে দিব। অর্থাৎ জনকে একটা ভ্যালু দিব, পলকে একটা এবং রবিনকে একটা ভ্যালু দিয়ে দিব। তো এই জন্য আমরা এখানে ভ্যালুসে যাই, যে জনকে ভ্যালু দেই 1, জনকে ভ্যালু দিয়ে দিলাম। এই তো কি করলাম আমরা, জনকে একটা 1 ভ্যালু দিয়ে দিলাম। তাহলে পলকে দেই 2, পলকে 2 দিয়ে দিলাম। আর রবিনকে কি দিব, রবিনকে 3। অর্থাৎ আমি যখন 1 বলবো তখন এসপিএসএস বুঝে যাবে এটা আমি জনের কথা বলছি, যখন 2 বলবো তখন এসপিএসএস বুঝে যাবে এটা পলের কথা বলছি, যখন 3 বলবো এসপিএসএস বুঝে যাবে আমি রবিনের কথা বলছি। ভ্যালু দিয়ে লেভেল দিয়ে অ্যাড করে দিলাম, আমি ওকে দিলাম, আমার কিন্তু ভ্যালুস গুলো অ্যাড হয়ে গেল। এবং এই ভ্যালুস গুলো দেওয়ার জন্য আমরা একটা নিউমেরিক রাখলাম, মিসিং ভ্যালু নেই, কলাম 8 থাক, অ্যালাইনমেন্টও রাইটেই থাক। এখানে আমাদের কি হবে, নমিনাল, তাই না? এটা কিন্তু নমিনাল নাম, বাস একটা গেল। তারপর আমরা সেলসে চলে যাই, এটা একটা ম্যাট্রিক স্কেল, এটা খুব সহজ। সেলস, এটাও নিউমেরিক, 8, এটা 2 থাকলো। সেলস, এটা যেহেতু ম্যাট্রিক স্কেল এখানে কিছু থাকবে না, ভ্যালুজ নান থাকবে, কারণ এটা একটা ম্যাট্রিক স্কেল। এগুলো যা আছে তাই থাকলো। মেজার আমরা কি দিব, অবশ্যই এটা সেল দিব, স্কেল, কারণ কি এটা একটা ম্যাট্রিক স্কেল, দিয়ে দিলাম। ভ্যালু আমরা কিন্তু এসপিএসএস কে আমাদের যে ভেরিয়েবল কে ডিফাইন করার দরকার ছিল সেগুলো কিন্তু ডিফাইন করে দিয়েছি। এখন আমরা চলে যাই ডেটা ভিউতে, যে ভেরিয়েবল ভিউতে ছিল এখন ডেটা ভিউতে চলে। এখানে আমাদের দুইটা কলামে সেলসম্যান চলে আসলো, সেলস চলে আসলো, তাই না? 1 2 3 4 5 6 7টা এই, দিনে লাগাইছি। এখন আর কিন্তু এটা দুইটা ডেটাতে লেগে ইনপুট দিব কিভাবে, যত জন রোড একটা তা কিভাবে আমি দিব? যাও না জনকে আমরা আজকে। বলেছিলাম জন হচ্ছে 1, এবং জনের ভ্যালু কয়টা আছে, 1 2 3 4 5 6 7। তো জনের যে 1 এইটা আমরা এখানে সেলসম্যানের এখানে 7টা দিব, এই 7টা হলো জনের। এবং এখানে যে ভ্যালুগুলো আছে জনের, এটা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কপি করব, আবার এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তাহলে এই 1 জন তার সেলস ভ্যালুগুলো এখানে চলে আসলো। পরের 7টা কার, পরের 7টা হলো পলের, এবং পরের 7টাও আমরা দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম, কারণ পল হচ্ছে 2 এবং তার ভ্যালুগুলো আমরা এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। বাস, এই 2 এর যা আছে সব পল। আর এরপর রবিন হচ্ছে 3, তাহলে 3 আমরা আরো 7টা দেই, এই 7টা। এবং আমরা এখান থেকে রবিনের ভ্যালুগুলো নিলাম, এখানে গিয়ে এখানে চলে গেল। তা আমরা কিন্তু ভ্যালুগুলো দিয়ে মানে আমাদের ডেটা ইনপুট দেওয়া হয়ে গেল। এই যে এই টেবিলটা আমরা এখানে ইনপুট দিয়ে ফেলেছি। 1 represents জন, 2 represents পাউল, 3 represents রবিন, এবং তাদের ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা করব অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এখন আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করব। তো আমরা যে কোনো অ্যানালাইসিস করতে গেলে কোথায় যাই, আমরা প্রথমে চলে যাই অ্যানালাইজ, এখানে
আমরা আবার একটু রিকল করি, আমরা আগে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আচ্ছা ফ্রিকোয়েন্সি ডেসক্রিপটিভস করেছি। সেখান থেকে আমরা এখানে আমি কমেন্ট করি না গাইস, কোরিলেটে গিয়ে বাইভেরিয়েট করে কোরিলেশন ম্যাট্রিক্স আমি সব জায়গায় করেছিলাম, কোনো কমেন্ট দিই না। রিগ্রেশনে করে গিয়ে লিনিয়ার রিগ্রেশন ওই করেছিলাম। সুলালা এটা না, আজকে আমরা যেহেতু কি করব, আমার দেখতে অ্যানোভা করব বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করব, এটাকে অ্যানোভাও বলে। এটার জন্য আমরা চলে যাব কম্পেয়ার মিনস। আমরা এখানে এটাকে কম্পেয়ার মিনস কেন বলছে এসপিএসএস? কম্পেয়ার মিনস এই জন্য বলছে, আমরা এই মিন গুলাকেই তো কম্পেয়ার করব, তাই না? এই মিন গুলাকে কম্পেয়ার করেই দেখবো যে এদের মধ্যে আসলে সিগনিফিকেন্ট পার্থক্য আছে কিনা, নাকি এই পার্থক্যগুলো আসলে সিগনিফিকেন্ট পার্থক্য না। এই পার্থক্য থাকার পরেও আমরা বলবো যে এটা আসলে পার্থক্য না। এটাই তো আমরা বলতে জানতে চাই। এই জন্য আমরা কোথায় যাব? অ্যানালাইজে যাব। অ্যানালাইজে গিয়ে কম্পেয়ার মিনসে যাব এবং এখানে দেখতে পাবো এইখানে লেখা আছে ওয়ান ওয়ে অ্যানোভা। এটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। আমরা ওয়ান ওয়ে অ্যানোভাতে যাব। এই ওয়ান ওয়ে অ্যানোভাতে গেলে আমরা দেখব এই যে আমাদের ভেরিয়েবল গুলো এখানে আছে, আর এখানে আছে ডিপেন্ডেন্ট লিস্ট, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো এখানে হবে আর ফ্যাক্টর গুলো এখানে হবে। ফ্যাক্টরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এখানে ফ্যাক্টর বলছি আমরা, এসপিএসএস এটাকে ফ্যাক্টর বলে। তাহলে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট লিস্টের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে সেলস, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এটি তো ডিপেন্ডেন্ট, এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেলস, দিয়ে দিলাম। সেলস হচ্ছে ডিপেন্ড করছে সেলসম্যানের উপর, এটা হচ্ছে ফ্যাক্টর, দিয়ে দিলাম। ফ্যাক্টর সেলসম্যান ডিপেন্ডেন্ট লিস্ট সেলস দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দিলে আমাদের এখানে ইয়ে চলে আসলো, আমাদের অ্যানোভার টেবিল চলে আসলো। এই যে এখানে অ্যানোভা টেবিল, এখানে আমাদের সাম অফ স্কোয়ারস চলে এসছে, আমাদের এখানে ডিগ্রি অফ ফ্রিডম চলে এসছে, আমাদের এখানে চলে এসছে হলো মিন স্কোয়ার, এবং আমাদের এখানে চলে এসছে হলো এফ ভ্যালু এবং সিগনিফিকেন্ট ভ্যালু। এখন আমরা দেখি এখানে, এখান থেকে আমরা দেখব যে 95% কনফিডেন্স লেভেলে এই মিন ভ্যালুগুলো অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা। তো আমাদের সিগনিফিকেন্ট ভ্যালু কত আসছে? 0.002। তো 0.002, তাহলে সিগনিফিকেন্ট ভ্যালু কত? 0.002। এটা অবশ্যই অবশ্যই 0.05 থেকে ছোট, তাই না? সিগনিফিকেন্ট ভ্যালু এটা থেকে এটা ছোট, তার মানে 0.05 থেকে যেহেতু এটা ছোট, তাহলে আমরা বলতে পারছি যে হ্যাঁ, এই স্টাডিটা সাপোর্ট করছে, অর্থাৎ এই যে মেইন ভ্যালু এটার মধ্যে সিগনিফিকেন্টলি পার্থক্য আছে। আমরা বলতে পারছি যে যেহেতু এখানে সিগনিফিকেন্ট ভ্যালু 0.002, আমাদের 95% কনফিডেন্স লেভেলের 0.05 থেকে ছোট, সেহেতু আমরা বলতে পারছি যে এই যে মেইন ভ্যালুগুলো, এগুলোর মধ্যে যে পার্থক্য, এটা সিগনিফিকেন্টলি পার্থক্যটা সিগনিফিকেন্ট। যদি এটা এই সিগনিফিকেন্ট ভ্যালুটা 0.05 থেকে বড় হতো, 0.6, 0.7 কি 2, 3, 5, 0.05 থেকে বড় হলেই আমরা কিন্তু বলতে পারতাম না যে এই যে পার্থক্যগুলো এগুলো সিগনিফিকেন্ট পার্থক্য। তখন বলতাম এই পার্থক্য থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি এদের মধ্যে পার্থক্য নেই 95% কনফিডেন্স লেভেলে। কিন্তু এখন যেহেতু আমাদের স্টাডিটা সাপোর্ট করেছে এবং এই সিগনিফিকেন্ট ভ্যালুটা 0.05 থেকে ছোট, সেহেতু আমরা বলবো অবশ্যই যে এই মেইন ভ্যালুগুলো মধ্যে যে পার্থক্য, এটা সিগনিফিকেন্ট। পার্থক্যগুলো কি? সিগনিফিকেন্ট। তার মানে কি? তার মানে কিন্তু এই যে রবিন যে সবচেয়ে বেশি সেল করছে, তার মানে ও সত্যি ভালো সেলস পারসন বলেই বেশি সেল করছে, কারণ ওর পার্থক্যটা সিগনিফিকেন্ট। তার মানে আরেক অর্থ বলবো যে এই যে সেল করছে ওনারা, এবং এই সেলের সাথে সেলস পারসনদের একটা রিলেশনশিপ আছে, যে কে সেল করছে তার উপর নির্ভর করে কতটুকু সেল হচ্ছে। কারণ সেলস পারসনদের স্কিলের উপরেই কে বেশি সেল করছে এটা নির্ধারণ করছে।
তাহলে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন সেলসম্যান অ্যান্ড সেলস। এটা যদি না হতো, উল্টা হতো, তাহলে বলতাম যে যেহেতু 95% কনফিডেন্স লেভেল এটা সাপোর্ট করেনি স্টাডি, নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারিনি, তার মানে হচ্ছে সেলস পার্সনদের সাথে সেলের কোনো সম্পর্ক নেই, ওদের এই মিন ভ্যালুর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট পার্থক্য নাই। অর্থাৎ সেল যেই করুক না কেন, জন করুক, পল করুক বা রবিন করুক, কম বেশি তাদের 95% কনফিডেন্স লেভেলে তাদের সেলসের যে স্কিল বা সেল যে করবে, কতটুকু সেল করবে, সেটা অ্যাকচুয়ালি সমান সমান। তাহলে এখন যেহেতু দেখলাম যে এটা সাপোর্ট করলো, যেহেতু 0.05 থেকে সিগনিফিকেন্ট ভ্যালু 0.002 ছোট, তাহলে আমরা আমাদের রিসার্চে ওইভাবেই রিকমেন্ডেশন দিতে পারি, তাই না? যে রবিন অনেক ভালো সেলস পারসন, এবং আমরা চাইবো যে অন্য দুইজন জন এবং পলকে ট্রেনিং দেওয়া হোক, বা রবিন থেকে শেখানো হোক, বা রবিনকে আরো ভালো ট্রেনিং দেওয়া হোক যাতে সে আরো ভালো সেল করতে পারে, সেলসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, বা রবিনকে আমরা প্রমোশন দিতে পারি। হ্যাঁ, এটা হলো অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, যে আমরা কি ডিসিশন নিচ্ছি। আবার যদি এটা উল্টা হতো, যে আমরা দেখতাম যে স্টাডিটা সাপোর্ট করেনি, 95% কনফিডেন্স লেভেলে সবাই অ্যাকচুয়ালি একই রকমই সেল করছে, তখন আমাদের বলতে হতো যে সবাইকেই ভালো করে ট্রেনিং দেওয়া দরকার, কারণ কেউই ভালো সেলস পারসন হতে পারছে না, সবাই একই রকম গড় বাঁধা সেল করছে। তাদের এই যে সেলের পার্থক্য, এটা সিগনিফিকেন্ট না, এবং রবিনও অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি বেশি সেল করছে না, 2200 হলেও ওর সেলস 95% কনফিডেন্স লেভেলে ওর সেলটা একই রকমই অ্যাকচুয়ালি। তখন আমাদের ওইরকম ভাবে ডিসিশন নেওয়া লাগতো যে তিনজনকে একই সেল ট্রেনিং দেয়া, এবং কিভাবে তাদের সেলস ভলিউম বাড়ানো যায় সেই ব্যাপারে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া, যেভাবে কিভাবে বিজনেসের আরো গ্রো করা যায়। তো এইভাবে কিন্তু এই যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর মাধ্যমে আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নন ম্যাট্রিক এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যাট্রিক থাকবে, তখন কিন্তু আমরা এইভাবে ডেটা ইনপুটের মাধ্যমে এখানে আমরা এটা বের করে ফেলতে পারবো যে কিভাবে এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতরে রিলেশনশিপ আছে কিনা, এবং এই মিনগুলো যে পার্থক্য, ডিফারেন্ট মিনগুলো পাচ্ছি, এই ডিফারেন্ট মিনগুলোর পার্থক্যটা 95% কনফিডেন্স লেভেলে সিগনিফিকেন্ট, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো এখান থেকে আমরা তো দেখলাম যে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন এই সেলসম্যান এবং সেলস, এটার মধ্যে এটা একটা রিলেশনশিপ আছে। সেলসম্যান কে হবে তার উপর ভিত্তি করে সেল হচ্ছে, কারণ রবিন বেশি ভালো সেল করে, জন সেকেন্ড এবং পল থার্ড, এবং তারা এভাবেই সেল করতে থাকবে যেহেতু তাদের স্কিল সেট এরকম। আমরা এর মাধ্যমে এই অ্যানোভা টেবিলের মাধ্যমে এই রিলেশনশিপের স্ট্রেংথটাও দেখতে পারি। সেটা দেখে কিভাবে? সেটা দেখে হচ্ছে এই যে সাম অফ স্কোয়ারস, এটার বিটুইন গ্রুপস, এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে এই রিলেশনশিপের স্ট্রেংথটা দেখার জন্য। এটা দেখবো কিভাবে? এটা দেখবো হচ্ছে এই বিটুইন সাম অফ স্কোয়ারের বিটুইন গ্রুপস ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100, অর্থাৎ এরকম এই 3178809.524 ডিভাইডেড বাই 6392380952, এটার যে অ্যান্সার বেরোবে এটার সাথে আমাদেরকে গুণ করে দিতে হবে 100। তাহলে আমরা এটা করি, কত এখানে 3178809.524 ডিভাইডেড বাই 6392380380,
639283095212 ইন্টু 100, অর্থাৎ এখানে আমরা কি পেলাম 49.73%। এটা হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, এই বিটুইন গ্রুপস ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। তাহলে আমরা স্ট্রেংথ অফ দেয়ার রিলেশনশিপটা দেখতে পাবো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ যে আছে আমরা পেলাম, এটার স্ট্রেংথটা আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ এখানে দেখছি যে এটা মডারেট রিলেশনশিপ আছে, 50%-এর মতো, মাঝামাঝি। 90 হলে আমরা বলতাম 90 কি, 80 হলে বলতাম স্ট্রং রিলেশনশিপ কি 90-র উপরে। হ্যাঁ, আবার 30 বললে বা 20% হলে বলতাম যে উইক রিলেশনশিপ। কিন্তু এটা যেহেতু 50, তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা মডারেট রিলেশনশিপ আছে। তো এই গেল আমাদের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের সিলেবাসটা আজকে শেষ হয়ে গেল। আমরা আমাদের এই কোর্সে থেকে এসপিএসএস এর ইন্ট্রোডাকশন, এর আগে একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডাটা ইনপুট, কোরিলেশন ম্যাট্রিক্স, লিনিয়ার রিগ্রেশন মডেল এবং অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা সব ধরনের অ্যানালাইসিস করার জন্য আমাদের কিন্তু শুরু হয়ে গেল, মানে আমরা এখন এসপিএসএস এর সাথে একটা ফ্যামিলিয়ারিটি চলে আসলো। ভবিষ্যতে কমপ্লেক্স অ্যানালাইসিস করার আগে আমাদের কিন্তু সবকিছু নতুন লাগবে না। আমাদের কাছে কিন্তু এসপিএসএস কে ফ্যামিলিয়ার লাগবে। তো আজকে আমাদের কোর্স শেষ। এখন আমাদের হচ্ছে কাজটা হলো, আমাদের এখন একটা সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট হয় কোর্স শেষে। এটা খুব সহজ। সেটা হলো আমি একটু পরে একটা কোশ্চেনিয়ার ফাইল দিয়ে দিব, এবং আপনারা এটা পূরণ করবেন। কোশ্চেন ফাইল পূরণ করে আপনাদের কাছে রাখবেন, এবং হোয়াটসঅ্যাপে লিখে দিবেন যে ডান, লিখে দিবেন যে আপনার অ্যান্সার দেয়া শেষ। আমি তখন আপনাদেরকে অ্যান্সার শিটটা দিয়ে দিব, এবং আপনারাই নিজেদেরকে সেলফ অ্যাসেস করবেন যে কয়টা ভুল হলো আর কয়টা সঠিক হলো। আর যে অ্যান্সার শিটটা দেয়া থাকবে, এই অ্যান্সার শিটটা আপনাদের একটা কোর্স ম্যাটেরিয়াল হিসেবে থাকবে, কারণ ওর মধ্যে সব আছে, আমরা যা যা শিখলাম ওইটাই ছোট ছোট আকারে দেয়া আছে। অনেকদিন হয়তো যদি প্র্যাকটিস না থাকে, একবার জাস্ট ওটা চোখ বুলালেই এই স্ট্যাটিস্টিক্স এর এবং এসপিএসএস এর ফাংশন নিয়ে আমাদের যে আইডিয়া, ওইটা একবার চোখ বুলালেই সব মনে পড়ে যাবে। তো এটা একদিকে যেমন টেস্ট, আরেকদিকে একটা কোর্স ম্যাটেরিয়াল। হ্যাঁ, স্যার কত দিনের মধ্যে করা লাগবে, মানে যেটা? ছোট 25টা মাত্র শর্ট, আচ্ছা আচ্ছা কি বলে, মাল্টিপল চয়েস আর ট্রু ফলস। এটা মনে হয় বসলে 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, জি। তো এটা একদিনের মধ্যে করে দিলে, আমি ডান লিখে ফেললেই আপনারা যখন ডান লিখে ফেলবেন, আমি অ্যান্সার শিটটা দিয়ে দিলে আপনারা সেল অ্যাসেসমেন্ট করে ফেললেন, এরপরে আমরা সার্টিফিকেট গুলো দিয়ে দিব আর কি। জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, কোর্সটা শেষ হলো, আশা করি আপনারা এখান থেকে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট শিখে গেলেন, ভবিষ্যতে যাতে আপনাদের কাজে আসে। ঠিক আছে, ভালো থাকবেন জি স্যার, তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।